কিরিট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমিই তোমার রূপের নাহি তো শেষ। কাশ্মীর, এই জায়গা আমাদের কাছে কখনো ভূস্বর্গ, আবার কখনো রণক্ষেত্র। কিন্তু গত বছর এই দুটি শব্দের পার্থক্য আমাদের চোখের সামনে মুছে ফেলার চেষ্টা হয়েছিল। 22শে এপ্রিল 2025, পেহেলগাঁও, কাশ্মীরের সবথেকে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি জায়গা, যেখানে মানুষ শুধুমাত্র সৌন্দর্যে টানে গিয়ে পৌঁছায়। সেখানে নিরস্ত্র পর্যটকদের নিশানা হতে হয়েছিল আতঙ্কের, এবং এই ভূস্বর্গই তখন মানুষের মনের মধ্যে রণক্ষেত্রের রূপ ধারণ করল। যেই জায়গার অর্থনীতি মূলত নির্ভর করে পর্যটকদের ওপরেই, সেই বাণিজ্য পথটাই প্রায় বন্ধ হয়ে গেছিল কাশ্মীরের মানুষদের জন্য। গোটা একটা বছর কেটে যাওয়ার পরে আজ কেমন আছে কাশ্মীর? কতটা সামলে উঠেছে এখানকার পরিস্থিতি? ইজ ইট স্টিল সেফ ফর ট্যুরিজম? চলুন দেখি, কাশ্মীরকে একটু অন্যরকম করে বোঝার চেষ্টা করি। এমনই এক জায়গা যে যখনই দেখে এত কিছু ঘটার সত্ত্বেও এখনো মনের মধ্যে শুধু স্বর্গের চিত্রই আঁকে। কিন্তু সেই একই জায়গা আজও ভোগে ভেতরে ভেতরে নিজেরই ভবিতব্যের কাছে। দিস ইজ নট জাস্ট আ ট্রাভেল স্টোরি, দিস ইজ আ স্টোরি অ্যাবাউট আ ল্যান্ড দ্যাট ডেসপাইট ইটস বিউটি ইজ সাফারিং ডিউ টু ইটস ওন হিস্ট্রি। এখনও কিছু জায়গা নিরাপত্তার কারণে আমাদের যাত্রায় বাধা তৈরি করলো, কিন্তু সেই বাধাই আবার নতুন করে নতুন পথও দেখালো। এবার কাশ্মীরকে দেখবেন আমাদের চোখ দিয়ে, আমাদের আন্দাজে, আমাদের নতুন পথ চলার মানচিত্রের সাথে। অনেকদিন পর ফিরিয়ে নিয়ে এলাম আবার আমাদের সামার সিরিজ, ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস কাশ্মীর ট্রিপ 2026। এই সিরিজে কাশ্মীরের বর্তমান ভ্রমণ সংক্রান্ত তথ্য তো থাকবেই আপনাদের সামনে, কিন্তু তার সাথে সাথে তুলে ধরার চেষ্টা করব এখানকার মানুষের আসল পরিস্থিতি। এবং সিরিজটা শেষ হওয়া অবধি আমরা কিছুটা হয়তো আন্দাজটুকুনি করতে পারবো ভূস্বর্গ আর রণক্ষেত্র এই দুটোর মধ্যে কোন বিশেষণটা সঠিক কাশ্মীরের ক্ষেত্রে। চলুন আর দেরি না করে শুরু করি এই গল্প। গল্পটা শুরু হয় আমাদের সেই ছোট্ট রেলওয়ে স্টেশন থেকে, যেখানে যে কোনো ট্রেন দাঁড়ায় মাত্র 3 মিনিট, সে লোকালই হোক, সুপারফাস্ট, দুরন্ত বা বন্দে ভারত। এরকম ছোট্ট টাউন থেকে কোথাও যাওয়া মানে সে আরেক গল্প। যারা এই ভিডিও কোনো বড় শহর থেকে দেখছেন তারা আমাদের এই যন্ত্রণা বুঝবেন না। শ্রীনগরের ফ্লাইট ধরার কথা দিল্লি থেকে, এবং সকালের টিকিট কাটলে একটা এক্সট্রা দিন হাতে নিয়েই বেরোতে হয় দিল্লিতে একটা এক্সট্রা রাত কাটানোর জন্য। আমাদের ফ্লাইট ছিল পরের দিন সকাল 8টায়, তাই আগের দিন স্টেশনে এসে বন্দে ভারতের অপেক্ষা। যাত্রাটা লম্বা ছিল, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট তার থেকেও বড়। দেশে ফেরার পর থেকে এই আমরা প্রথম পাহাড়ের দিকে পা বাড়িয়েছিলাম। 45 ডিগ্রির গরম থেকে দূরে পালাচ্ছিলাম। কাশ্মীরের অপরূপ সুন্দর ভ্যালি, আর তার মাঝখানে আমরা একটু মন খুলে নিঃশ্বাস নিতে যাচ্ছিলাম। চাইলে বাই রোডও দিল্লি যাওয়া যেত, কিন্তু বন্দে ভারত দিল্লি পৌঁছাতে নেয় সব থেকে কম সময়। 160 কিলোমিটারের যাত্রা মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে দেয়। ট্রেনটা আসলে আসছে বিকানের জাংশন থেকে, যেটা ছাড়ে ভোর সকাল 5:30টায়।
আমাদের স্টেশনে 3 মিনিটের স্টপেজ দেয় 9:15 নাগাদ। সিটে বসতেই পেয়ে গেলাম খাবার, ব্রেকফাস্ট। পিলানি থেকে দিল্লি যেতে এত কমফোর্টেবল জার্নি আর অন্য কোনো মাধ্যমে সম্ভবই না। দেখতেই দেখতে পৌঁছে গেলাম দেশের রাজধানী দিল্লি। তবে এবার এই রেলওয়ে স্টেশন থেকে হোটেল যাওয়াটা একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। তার রিজন হলো 1, দিল্লির গরম, তাপমাত্রা 45 ডিগ্রি, আর 2, এই গরমের মধ্যে অটোওয়ালাদের যা ইচ্ছে তাই ভাড়া চাওয়া। এটাকে এড়ানোর জন্যে আমরা ট্যাক্সি অনলাইন বুক করারও চেষ্টা করলাম, কিন্তু কেউ রাইড অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না। তাই অনেক দরদাম করে পেলাম একটি অটো মোটামুটি টাকায়। 10 কিলোমিটারের জন্যে 300 টাকায় রাজি হলো, চেয়েছিল 600 টাকা। দিল্লি হিসেবে এটা কম না বেশি সেটা আমাদের আইডিয়া নেই। আমরা এয়ারপোর্টের খুব কাছেই মহিপালপুর বলে একটি জায়গায় হোটেল নিয়েছিলাম। এই এরিয়াটা তৈরি হয়েছে আমাদের মতন যাত্রীদের জন্য। ওখানে শুধুই হোটেল আর হোটেল। রাস্তার ওপরে অলিতে গলিতে যেদিকেই তাকাও সেখানে শুধুই হোটেল। একটা রাত দিল্লিতে কাটানোর জন্যে এরকম একটি জায়গায় একটা মোটামুটি রুমেরই দরকার ছিল। তাই অনলাইন বুক করে 1000 টাকার মধ্যেই একটা রুম বুক করেছিলাম। পেলাম ছোট্ট একটি কামরা, যেখানে একটা ডাবল বেড ছাড়া আর কিচ্ছু রাখার জায়গাটাই নেই। খাবার অর্ডার করতে হতো ফোন থেকে, এবং রুমেই পৌঁছে যেত ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার। তবে এই সুবিধে থাকতেও আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম এমনি আশপাশটা একটু দেখতে, এবং ঘুরতে ঘুরতে খুঁজে পেলাম অথেন্টিক কেরালা ফুড। কাকতালীয়ভাবে আমরা যখন এই ট্যুরটার প্ল্যানিং করছিলাম তখন কেরালা আর কাশ্মীর এই দুটো জায়গা নিয়েই আমাদের কনফিউশন ছিল। যখন প্ল্যান করেছিলাম তখন 1 বছরও কাটেনি পেহেলগামের সেই দুর্ঘটনা। তাই যদি কাশ্মীর যাওয়া না হয়, কেরালাকেই সেকেন্ড চয়েস হিসেবে রেখেছিলাম আমরা। তবে এই কাশ্মীর ট্যুর আরম্ভ হবে কেরালার খাবার দিয়ে, সেটা কে আর জানতো। ফাইনালি সেই দিনটায় এসে পৌঁছালাম, যার জন্য আমরা 6 মাস ধরে অপেক্ষা করেছি, যবে থেকে প্ল্যানিং শুরু করেছিলাম। এবং সেই দিন আমার থেকেও বেশি সুস্মিতা এক্সাইটেড ছিল। কারণটা খুবই সিম্পল, এই কাশ্মীর ট্রিপ সুস্মিতার প্রথম ছিল আর আমার দ্বিতীয়। আমি এর আগে একবার গেছি মা বাবার সাথে 2015 সালে, 11 বছর আগে। তখনও আমাদের বিয়ে হয়নি। কাশ্মীর এমনই, সেই স্মৃতি এখনও তাজা ছিল আমার স্মৃতিতে। তখনও আমরা কোনো গ্রুপ ট্যুর করিনি। পুরো ট্রিপটার প্ল্যানিং, হোটেল বুকিং ইত্যাদি সব ছিল আমার দায়িত্বে। আর সেটাই ছিল আমার ট্রিপ প্ল্যান করার প্রথম হাতেখড়ি। তারপর থেকেই সেই ট্রেডিশন চলতেই থেকেছে। এতদিনে কত ট্রিপ যে প্ল্যান করেছি, চ্যানেলে তার অল্প কিছু অংশ আছে মাত্র। তখন আমাদের কাছে একটি ক্যাননের ডিজিটাল ক্যামেরা ছিল, সেই নিয়েই ছবি তোলা আর হাত স্টেডি না থাকার সত্ত্বেও ভিডিওগ্রাফি করা। আশা করি ফুটেজগুলো দেখে বুঝতেই পারছেন তখন আমার ভিডিওগ্রাফি কতটা খারাপ ছিল। তবে মা বাবার সাথে এই পুরনো আর অপূর্ব স্মৃতিগুলো বন্দি করেছিলাম বলে আজকে শেয়ার করতে পারছি আপনাদের সাথে। এই 11 বছর পুরনো গল্প এখনও ছবির মতন ছেপে আছে আমার মনে, যেগুলো আবার তাজা হতে চলেছে।
সুস্মিতার কানের পাশে সেই গল্প এতবার করেছি যে আমার স্মৃতির মাধ্যমেই ও কাশ্মীরকে কল্পনা করতে পারত। সেই কল্পনারই একটা ছাপ আপনারা এই সিরিজে দেখতে চলেছেন। তা যাই হোক, এই পুরনো গল্প বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া যে কাশ্মীর আমার কাছে পুরোপুরি নতুন ছিল না। কিন্তু হ্যাঁ, সুস্মিতার সাথে যাওয়ার অভিজ্ঞতা এই প্রথম। 11টা বছর পর আমি আবার কাশ্মীর যাচ্ছিলাম, কিন্তু এইবার আমার নিজের দেখার এক্সাইটমেন্ট থেকে বেশি ছিল সুস্মিতার এতদিনের ইচ্ছাটা পূর্ণ হতে দেখার, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে ঘোরার। তবে শুধু একটাই চিন্তার বিষয় ছিল, 11 বছর আগে যেমনভাবে নিশ্চিন্তে কাশ্মীর দেখতে পেরেছিলাম আমরা, গত বছরের ঘটনার পর একইভাবে কি পাবো কাশ্মীরকে? নিরাপত্তার কারণে কোনটা খোলা থাকবে আর কোনটা বন্ধ, এইবার সেটাই ছিল প্রশ্ন। হ্যালো, টেস্টিং 1 2 3। নতুন মাইক। নতুন মাইক। হ্যালো হ্যালো। তো আমাদের ফ্লাইটটা ডিরেক্ট শ্রীনগরের নয়, এটা জম্মুতে স্টপেজ দিয়েছে। মানে আমাদের ফ্লাইট থেকে নামতে হয়নি, কিন্তু বসে থাকতে হয়েছে, আবার লোকে বোর্ড করছে। নেক্সট স্টপেজ শ্রীনগর। ল্যান্ডিংটা দেখার মতন হয়, সঙ্গে থাকুন। আমার ঘুম পাচ্ছে। সে কোন ছোটবেলায় রোজা সিনেমাতে প্রথম দেখেছিলাম জায়গাটা। তখন হয়তো সিনেমাটার গভীরতা বুঝিনি, কিন্তু চারিদিক সাদা ধপধপে বরফে মোড়া সেই অপরূপ দৃশ্যগুলো মনের মধ্যে একেবারে গেঁথে গেছিল। তারপর যতবার গল্পের বইতে ভূস্বর্গর কথা পড়েছি, ততবার মনে পড়েছে সেই সিনেমার দৃশ্যগুলোই। নিজের অজান্তেই কাশ্মীর আমার মনের কোণে একটা স্বপ্ন রাজ্যের রূপ নিয়ে বেঁচেছিল এত বছর ধরে। যেমনটা কিছুক্ষণ আগেই শুনলেন, মৌসাম এর আগেও কাশ্মীর এসেছে, আর তখন থেকেই ওর একটা ইচ্ছে ছিল আমাকেও কাশ্মীর দেখাবে। কিন্তু কোথাও না কোথাও সেই ইচ্ছেটা আমার মধ্যেও ছিল, হয়তো নিজের কাছেই পুরোটা স্বীকার করিনি কখনো। ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, পুরো পরিকল্পনার প্রতিটা মুহূর্তেই একটা অন্যরকম উত্তেজনা কাজ করছিল আমার মধ্যে। মনে হচ্ছিল এত দিনের স্বপ্ন বোধহয় এবার সত্যি হতে চলেছে। তবে কাশ্মীর যেমন তার অপরূপ সৌন্দর্যের জন্য সারা পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছে, তেমনই দুর্ভাগ্যবশত বারবার তার নাম জড়িয়ে গেছে নানা রকম আতঙ্ক আর অশান্তির সাথে। তাই অস্বীকার করব না, গত বছরের ভয়াবহ হামলার ঠিক 1 বছর পরে সেই কাশ্মীর, সেই পেহেলগাঁও ঘুরতে যাওয়ার কথা ভাবলে মনের কোণে একটু হলেও ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল একটা বিশ্বাস। যে কোনো জায়গা হোক না কেন, সেখানে নিরাপত্তার অভাব থাকলে সেখানকার স্বাভাবিকতা পাল্টে যায়। যেই কাশ্মীরের সৌন্দর্যের গল্প অসংখ্য মানুষের মুখে শুনে থাকি, যেই কাশ্মীরের রূপ আমি নিজে বহু বছর আগে ছুঁয়ে দেখেছি, সেখানে যেতে আজ ভয় পাবো? যেই ভয় মানুষের মনের মধ্যে জোর করে ভরা, সেটাকে মেনে নেওয়া কি এত সোজা? তাই আরও অনেক ট্যুরিস্টদের মতন আমাদের ভূস্বর্গ কাশ্মীরে আবার ফেরা। ওয়েলকাম টু শ্রীনগর। ইয়েস, ফাইনালি। তো এখানে এসেই একটা প্রিপেড সিম নিতে হলো নতুন। আমাদের ইউজুয়াল সিম কাজ করবে না, যেহেতু পোস্টপেড নয়। তো এখন সেই সিমটাকে নিয়ে অ্যাক্টিভেট করে যাব পেহেলগাঁও। চলুন। শ্রীনগরে নামার আগে প্লেনের জানলা দিয়ে যে পাহাড়গুলো দেখেছিলাম, তারা যেন আগেই জানান দিয়ে দিচ্ছিল অসাধারণ কিছু আমাদের অপেক্ষায় আছে। এয়ারপোর্ট থেকে গাড়ি করে যখন শ্রীনগর ছেড়ে আরও পাহাড়ের কাছে এগোতে শুরু করলাম, তখন কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গী হলো এক দারুণ প্রাণবন্ত নদী, লিডার। সে যেন আমাদের হাত ধরে নিয়ে চলল তার নিজের রাজ্যে। কখনো পাহাড়ের গা ঘেঁষে, কখনো পাথরের ওপর আছড়ে পড়ে, আবার কখনো শান্তভাবে বয়ে চলতে চলতে সে আমাদের নিয়ে এলো পেহেলগাঁওয়ে। পেহেল কথার অর্থ মেষপালক, আর গাঁও মানে গ্রাম, অর্থাৎ পেহেলগাঁওয়ের আক্ষরিক অর্থ হলো মেষপালকের গ্রাম, দ্য ভিলেজ অফ শেপার্ডস।
আজও এই অঞ্চলে গুজ্জার এবং বাকারওয়াল সম্প্রদায়ের মানুষের বসবাস। স্থায়ী জনসংখ্যা মাত্র 10 থেকে 15,000-এর মতো। একদিকে গ্রেটার হিমালয়ান রেঞ্জ, আরেকদিকে পীর পাঞ্জাল রেঞ্জ। এই দুই পর্বতশ্রেণীর মাঝে প্রায় 7,200 থেকে 7,500 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ের গ্রামটি। আর এই গ্রামের সৌন্দর্য যেন শতগুণে বেড়ে গেছে লিডার নদীর জন্য। গ্রেটার হিমালয়াজের কোলাহই গ্লেশিয়ার থেকে জন্ম নিয়ে শেষনাগের জলধারাকে সঙ্গী করে খরস্রোতা লিডার বয়ে চলেছে কাশ্মীরের বুক চিরে। শেষ পর্যন্ত গিয়ে মিশে যায় কাশ্মীর ভ্যালির প্রাণ ঝিলাম নদীতে। কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম এই পেহেলগাঁও। প্রতি বছর এখানে আসেন 10 লাখেরও বেশি পর্যটক। অমরনাথ ধাম যাত্রার অন্যতম প্রধান শুরুও হয় এই পেহেলগাঁও থেকেই। তাই অবাক হওয়ার কিছু নেই যে ট্যুরিজম এখানকার অর্থনীতির ব্যাকবোন। ভাবলে অবাক লাগে যে ছোট্ট একটা পাহাড়ের শহর, যেখানে স্থায়ীভাবে বসবাস করেন মাত্র কয়েক হাজার মানুষ, সেখানেই প্রতি বছর আসেন 10 থেকে 15 লাখ পর্যন্ত পর্যটক। মানে নিজের জনসংখ্যার প্রায় 100 গুণ বেশি মানুষকে স্বাগত জানায় এই উপত্যকা। কেমন রে? ড্রাই ফ্রুটস থাকে, ভালো খাচ্ছিস? বাদাম কুচি, তারপরে কেসার, এগুলো সব দেওয়া। লোকজনের ভিড় আর জমজমাটি বাজার থেকে অনেকটা উপরে ছিল আমাদের ছোট্ট হোটেলটা। মার্কেট এরিয়া ছেড়ে যখন ধীরে ধীরে আরও উপরের দিকে উঠছিলাম, তখন মনে হচ্ছিল যেন কোলাহল পিছনে ফেলে একটা অন্য জগতে প্রবেশ করছি। রাস্তার ধারে চোখে পড়ল ইন্ডিয়া পোস্টের সেই পরিচিত লাল সাইনবোর্ড। তার কিছু দূরেই কেন্দ্রীয় বিদ্যালয়। এই দুর্গম পাহাড়ের কোলেও দেশের এই চেনা প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি যেন একটা নীরব বার্তা বয়ে নিয়ে আসে। অ্যান এফার্ট অফ রিচিং আউট, অ্যান এফার্ট অফ বিলঙ্গিং। আর তার মাঝেও লিডার নদী কিন্তু আমাদের সঙ্গেই ছিল। হোটেলের ঠিক সামনে দিয়ে খোশ মেজাজে নিজের মতন করে বয়ে চলছিল সে, যেন প্রথম দেখাতেই আমাদের প্রতিবেশী হয়ে গেছে। সকালে ঘুম ভাঙত তার কুলকুল আওয়াজে, আর রাতে পাহাড়ের নিস্তব্ধকে সঙ্গে নিয়ে সে বয়ে যেত নিরাবিচ্ছিন্নভাবে। কিন্তু এই গল্পের একটা অন্য দিকও আছে। গত বছরের সে দুর্ভাগ্যজনক হামলার পর পেহেলগাঁওয়ের ট্যুরিজম ব্যবস্থা ভীষণভাবে আঘাত পেয়েছিল। বড় হোটেল গ্রুপগুলোর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ছোট ব্যবসায়ীরা। হোটেল মালিক, পনিওয়ালা, ট্যাক্সি ড্রাইভার, দোকানদার, রেস্টুরেন্টের কর্মচারী, যারা প্রতিদিন এর রোজগারের ওপরে নির্ভরশীল। ওনাদের অনেকের কথায় গত বছর তারা সাধারণ ব্যবসার মাত্র 10 থেকে 20% করতে পেরেছিলেন। এবছর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেকের ব্যবসা এখনও সাধারণের তুলনায় 40 থেকে 50%-র মধ্যেই ঘুরপাক খাচ্ছে। গরমের ছুটি, যা সাধারণত কাশ্মীরের পিক সিজন বলে পরিচিত, সেই সময়েও আমরা দেখেছি অনেক হোটেলে ঘরের পর ঘর খালি পড়ে আছে। তখন মনে হয়েছিল পেহেলগাঁওয়ের সবচেয়ে বড় প্রয়োজন হয়তো আরও পর্যটক নয়, বরং মানুষের বিশ্বাস ফিরে পাওয়া। কারণ এই উপত্যকা শুধু পাহাড়, নদী আর বরফের গল্পই বলে না। এখানে হাজার হাজার মানুষের জীবিকা, স্বপ্ন আর আগামীও লুকিয়ে আছে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, সবে তো এসে পৌঁছালাম মাত্র। পরের দিন আমরা জানতে পারলাম যে কিছু ট্যুরিস্ট স্পট নিরাপত্তার কারণে এখনও সাধারণ মানুষের জন্যে বন্ধ ছিল। আমরা একটু হতাশ হয়েছিলাম ঠিকই, কিন্তু এই পরিস্থিতি আমাদেরকে একটি নতুন পথ দেখালো। সেই অনন্য অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেওয়া বাকি।
পেহেলগামে আমাদের কিছু নতুন কাশ্মীরি বন্ধু হলো, তাদের সাথে আপনাদেরও পরিচয় করানো বাকি। যারা আমাদের মতন কাশ্মীর আসার কথা ভাবছেন, এই পরিচয় তাদেরও কাজে লাগতে পারে বইকি। কিন্তু এই সব কিছু থাকবে পরের গল্পে। আমরা কাশ্মীরকে একটু অন্যরকম করে দেখার চেষ্টা করেছি, সেইগুলো আমাদের এই সিরিজের মাধ্যমে আপনাদের সামনে আনতে থাকবো প্রত্যেক সপ্তাহে, এই একই দিনে একই সময়তে। আমাদের সঙ্গে থাকবেন। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন তাদের সাথে যারা কাশ্মীর দেখার জন্যে অপেক্ষা করে আছেন। লাইক আর কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে নেক্সট উইক। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। झील सी इन आँखों में बस डूबना चाहूं, तेरे होठों के किनारे बस मेरा ही हो आसरा, है ये माया, इत्र में तेरे घुल के रूह में मैं